হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26-এর চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 4 এর আত্মবিকাশ ও নৈতিক বিকাশ সেলফ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট এর গুরুত্বপূর্ণ বেশ কিছু 2 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি। অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং তোমাদের চ্যাপ্টার 1 থেকে 3 অবধি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা চ্যাপ্টার 4 এর বাকি যে কটা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে সেলফ কনসেপ্ট ও সেলফ ইমেজ এর পার্থক্য লেখো। সেলফ কনসেপ্ট ও সেলফ ইমেজের পার্থক্য হলো: এক, সেলফ কনসেপ্ট হলো নিজের সম্পর্কে সামগ্রিক ধারণা, কিন্তু সেলফ ইমেজ হলো নিজের সম্পর্কে মানসিক চিত্র। 2, সেলফ কনসেপ্ট ব্যক্তিত্বের সব দিককে অন্তর্ভুক্ত করে, কিন্তু সেলফ ইমেজ মূলত ব্যক্তি নিজেকে কেমন দেখে তার উপর নির্ভর করে। নেক্সট, সেলফ কনসেপ্ট অপেক্ষাকৃত বিস্তৃত ধারণা, কিন্তু সেলফ ইমেজ সংকীর্ণ ধারণা। নেক্সট পয়েন্ট, সেলফ কনসেপ্ট আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে, কিন্তু সেলফ ইমেজ আত্মপরিচয়কে প্রভাবিত করে। নেক্সট প্রশ্ন, সেলফ কনসেপ্ট ও সেলফ এস্টিম এর পার্থক্য লেখো। সেলফ কনসেপ্ট ও সেলফ এস্টিম এর পার্থক্য হলো: এক, সেলফ কনসেপ্ট নিজের সম্পর্কে ধারণা বোঝায়, কিন্তু সেলফ এস্টিম নিজের প্রতি মূল্যবোধ ও সম্মানবোধকে বোঝায়। 2, সেলফ কনসেপ্ট জ্ঞানভিত্তিক ধারণা, কিন্তু সেলফ এস্টিম আবেগভিত্তিক অনুভূতি। নেক্সট পয়েন্ট, সেলফ কনসেপ্ট নিজেকে বা ব্যক্তি নিজে কী মনে করে তা প্রকাশ করে, কিন্তু সেলফ এস্টিম ব্যক্তি নিজেকে কতটা মূল্যবান মনে করে তা প্রকাশ করে। লাস্ট পয়েন্ট, সেলফ কনসেপ্ট ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, কিন্তু সেলফ এস্টিম আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট, সেলফ কনসেপ্ট ও সেলফ এফিসিয়েন্সির পার্থক্য লেখো। সেলফ কনসেপ্ট ও সেলফ এফিসিয়েন্সির পার্থক্য হলো: এক, সেলফ কনসেপ্ট নিজের সম্পর্কে ধারণা সামগ্রিক ধারণা দেয়, কিন্তু সেলফ এফিসিয়েন্সি কোনো কাজ সফলভাবে করার ক্ষমতার উপর বিশ্বাসকে তৈরি করে বা ধারণা দেয়। 2, সেলফ কনসেপ্ট ব্যক্তিত্বের সব দিক নিয়ে গঠিত হয়, কিন্তু সেলফ এফিসিয়েন্সি নির্দিষ্ট কাজের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিষয়। 3, সেলফ কনসেপ্ট তুলনামূলকভাবে স্থায়ী, কিন্তু সেলফ এফিসিয়েন্সি কাজ ভেদে পরিবর্তিত হতে পারে। নেক্সট, সেলফ কনসেপ্ট ব্যক্তি নিজেকে কিভাবে দেখে তা বোঝায়, কিন্তু সেলফ এফিসিয়েন্সি ব্যক্তি কোনো কাজ করতে পারবে কি না সেই বিশ্বাসকে বোঝায়। নেক্সট হচ্ছে সামাজিক তুলনা কাকে বলে। সামাজিক তুলনা বা সোশ্যাল কম্প্যারিজন বলতে ব্যক্তি যখন নিজের ক্ষমতা, গুণ, আচরণ, সাফল্য বা অবস্থার সঙ্গে অন্য ব্যক্তির তুলনা করে নিজেকে বিচার করে, তখন তাকে সামাজিক তুলনা বলা হয়। মানুষ সাধারণত নিজের দক্ষতা, সাফল্য বা মূল্য বোঝার জন্য অন্যদের সঙ্গে তুলনা করে। এই তুলনা ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে। মনোবিজ্ঞানী লিও ফেস্টিঙ্গার সামাজিক তুলনা তত্ত্ব অর্থাৎ সোশ্যাল কম্প্যারিজন থিওরি প্রদান করেছিলেন। নেক্সট কোশ্চেন, জনগণ কেন সামাজিক তুলনায় আগ্রহী হয়? জনগণ সাধারণত 3টি কারণে সামাজিক তুলনায় আগ্রহী হয়। 1, বেশি নিজের সম্পর্কে বা নিজের সম্বন্ধে জানতে আগ্রহী হয় সেই কারণে। 2, সামাজিক তুলনার একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হলো ব্যক্তি নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে ইচ্ছা প্রকাশ করে। 3, সামাজিক তুলনার অন্যতম কারণ হলো ব্যক্তি নিজের উন্নতি করতে চায়। নেক্সট হচ্ছে মানুষ সাধারণত কাদের সাথে নিজেদের তুলনা করেন? মানুষ বা জনগণ সাধারণত কাদের সঙ্গে নিজের তুলনা করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মূলত 3টি দৃষ্টিভঙ্গি আমাদের জানা দরকার। 1, মনোবিজ্ঞানী ফেস্টিঙ্গার 1954 সালে প্রস্তাবিত করেন যে জনগণের নিজেদের সম্মানের ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে সামাজিক তুলনা করে। যেমন একজন যুবক তার শারীরিক ক্ষমতার জন্য বা জানার জন্য নিজের সমবয়সী যুবকের সঙ্গে শারীরিক ক্ষমতার তুলনা করবে, কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে তুলনা করবে না। আবার মনোবিজ্ঞানী উইলস 1981-তে তার একটি মতে বলেন যে যেসব ব্যক্তি নিজেকে বড় হিসাবে প্রতিষ্ঠা করতে ইচ্ছা প্রকাশ করে তারা তাদের নিজেদের তুলনায় তাদের থেকে নিম্নমানের ব্যক্তিদের নির্বাচন করে। নেক্সট, মনোবিজ্ঞানী ব্রুনারের মতে যেসব ব্যক্তি নিজেকে উন্নত করতে চায় তারা নির্বাচন করবে সেই ব্যক্তি যারা তাদের অপেক্ষায় নির্দিষ্ট বিষয়ে উন্নত পারদর্শিতা দেখায়, অর্থাৎ তুলনীয় ব্যক্তির স্ট্যান্ডার্ড হবে উচ্চমানের, যাতে সে তাকে আইডিওলজি হিসেবে ব্যবহার করে বা
সামনে রেখে এগিয়ে যেতে পারে। নেক্সট প্রশ্ন, সামাজিক তুলনা কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে? সামাজিক তুলনা আত্মমূল্যায়নকে বিভিন্ন উপায়ে সম্ভব করে তোলে। আত্মপ্রত্যক্ষণ, অনুভূতিমূলক প্রতিক্রিয়া, প্রেরণা এবং আচরণ অন্যদের সঙ্গে তুলনার মাধ্যমে রূপ পায়। নিজের গুণ, ক্ষমতা বা সাফল্যের সঙ্গে অন্যের তুলনা করা বোঝায়। এর মাধ্যমে ব্যক্তি নিজের অবস্থান সম্পর্কে ধারণা লাভ করে। সামাজিক তুলনা মানুষের আত্মবিশ্বাস ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। ইতিবাচক তুলনা মানুষকে উন্নতির জন্য উৎসাহিত করে, আবার নেতিবাচক তুলনা হতাশার সৃষ্টি করতে পারে। মনোবিদ লিওন ফেস্টিঙ্গার তার এই তত্ত্ব প্রদান করে। উদাহরণ, একজন ছাত্র নিজের পরীক্ষায় নম্বর বন্ধুর নম্বরের সঙ্গে তুলনা করে বুঝতে চায় সে কতটা ভালো করেছে। পরিশেষে বলা যায় যে সামাজিক তুলনা কেবলমাত্র জ্ঞান, অনুভূতি, প্রেরণা, আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না, তারাও অর্থাৎ জ্ঞান, অনুভূতি, প্রেরণা ইত্যাদিও এর দ্বারা প্রভাবিত হয়। নেক্সট প্রশ্ন, অভ্যন্তরীণকরণ বা ইন্টারনালাইজেশন কাকে বলে? অভ্যন্তরীণকরণ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সাধারণত অভ্যন্তরীণকরণ হলো একটি প্রক্রিয়া যেখানে একজনের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও মূল্যায়নের বা মূল্যবোধের সমন্বয় করা হয়। বিশেষ করে এক্ষেত্রে নৈতিক আচরণ প্রাসঙ্গিক হয়। এই কারণে অভ্যন্তরীণ কারণে শিক্ষা, শিক্ষণ এবং প্রশিক্ষণ এবং ব্যবসা ও চিন্তামূলক ব্যবস্থাপনায় বিষয়টি ব্যবহৃত হয়। অর্থাৎ অভ্যন্তরীণকরণ বা ইন্টারনালাইজেশন বলতে সমাজ, পরিবার ও পরিবেশের মূল্যবোধ, নিয়ম, আদর্শ ও আচরণকে ব্যক্তি নিজের মনের অংশ হিসাবে গ্রহণ করার প্রক্রিয়াকে বোঝায়। এর ফলে ব্যক্তি বাহিরের নিয়মকে নিজের বিশ্বাস ও আচরণের অংশ করে গড়ে তোলে। অভ্যন্তরীণকরণ সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম মেনে চলতে শেখে এবং সঠিক ভুল সম্পর্কে ধারণা তৈরি করে। উদাহরণ হিসাবে বলা যায় যে একটি শিশু পরিবার থেকে সত্য কথা বলার শিক্ষা পেয়ে পরে সেটিকে নিজের অভ্যাসে পরিণত করে। এটি অভ্যন্তরীণকরণের উদাহরণ। অভ্যন্তরীণকরণ যে সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলি হলো মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান, অভ্যন্তরীণকরণের ধারণা, অর্থনীতি এবং ব্যবস্থাপনা এবং অর্থ সংক্রান্ত বিষয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল কাকে বলে? আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল বলতে নিজের আবেগ, আচরণ, ইচ্ছা ও কাজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায়। এর মাধ্যমে ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে এবং নিজের আচরণকে নিয়মের মধ্যে রাখতে পারে। আত্মনিয়ন্ত্রণ ব্যক্তিত্ব গঠন ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের আত্মনিয়ন্ত্রণ বেশি তারা সহজে রাগ, ভয় বা প্রলোভনে বশবর্তী হয় না। উদাহরণস্বরূপ, একজন ছাত্রের খেলতে ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষার আগে পড়াশোনায় মন দেয়, এটি তার আত্মনিয়ন্ত্রণের একটি উদাহরণ। নেক্সট কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং কাকে বলে? সক্রিয় অনুবর্তন হলো স্কিমারিয়ান অনুবর্তন, যা ঘটানো হয় শক্তিশালী উদ্দীপন বা গুরুত্বপূর্ণ এনফোর্সমেন্টের সাহায্যে। বাঞ্ছিত প্রতিক্রিয়াকে শক্তিশালী করা বা শাস্তির সাহায্যে দুর্বল করার উদ্দেশ্যে। কোনো আচরণ শক্তিশালী হবে বা দুর্বল হবে তা নির্ভর করে আচরণ বা প্রতিক্রিয়ার ফলের দ্বারা। কোনো আচরণকে যদি ফলের দ্বারা পরিবর্তন করা যায় তাকে সক্রিয় আচরণ বা সক্রিয় অনুবর্তন বলে। সক্রিয় অনুবর্তনবাদ বা অপারেন্ট কন্ডিশনিং হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে পুরস্কার বা রিওয়ার্ড ও শাস্তি বা পানিশমেন্টের মাধ্যমে আচরণ নিয়ন্ত্রণ ও পরিবর্তন করা হয়। এই তত্ত্ব অনুযায়ী যে আচরণের পরে পুরস্কার পাওয়া যায় সেই আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বাড়ে, আর শাস্তি পেলে সেই আচরণ কমে যায়। মনোবিজ্ঞানী B.F. স্কিনার এই তত্ত্বের প্রবক্তা। নেক্সট হচ্ছে, সক্রিয় অনুবর্তন কয় প্রকার ও কী কী? সক্রিয় অনুবর্তন দু ধরনের বা দু প্রকারের আছে, ধনাত্মক ও ঋণাত্মক। ধনাত্মক বা পজিটিভ রিএনফোর্সমেন্ট হলো যা উপস্থিত করা হয়নি নির্দিষ্ট আচরণ করার পরে যাতে সেই আচরণটি পুনর্বার করা হয়। এভাবে ধনাত্মক রিইনফোর্সমেন্ট দ্বারা আচরণকে বারংবার করার ফলে আচরণটি শক্তিশালী হয়। একইভাবে কোনো আচরণকে দুর্বল করার জন্য আচরণের সঙ্গে শাস্তিকে যুক্ত করা হয়, একে বলা হয় ঋণাত্মক রিএনফোর্সমেন্ট। যে আচরণের সঙ্গে শাস্তিকে যুক্ত করা হয় তা পুনর্বার করা হয় না, ফলে আচরণ দুর্বল হয়ে পড়ে। এইভাবে আমাদের জীবনে সক্রিয় অনুবর্তন ঘটে চলে।
নেক্সট হচ্ছে স্বশাস্তি বা সেলফ পানিশমেন্ট কাকে বলে। স্বশাস্তি বা সেলফ পানিশমেন্ট বলতে ব্যক্তি যখন নিজের কোনো ভুল, অপরাধ বা অনুশোচিত কাজের জন্য নিজেকে নিজেই কষ্ট দেয় বা শাস্তি প্রদান করে তখন তাকে স্বশাস্তি বলে। এক্ষেত্রে ব্যক্তি সচেতনভাবে নিজের আচরণ নিয়ন্ত্রণ করে এবং মনে করে যে এর মাধ্যমে সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে। প্রাচীনকালে ও বর্তমানেও কিছু সাধু সন্ন্যাসীর মধ্যে এই ধরনের আচরণ দেখা যায়। নেক্সট কোশ্চেন, নীতিবোধ বা মোরালিটি কাকে বলে। নীতিবোধ বা মোরালিটি বলতে সঠিক ও ভুল, ন্যায় ও অন্যায় সম্পর্কে ব্যক্তির জ্ঞান, মূল্যবোধ ও বিচারবোধকে বোঝায়। নীতিবোধের মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম মেনে চলতে শেখে এবং কোনো কাজ ভালো বা খারাপ তা বিচার করতে পারে। এটি পরিবার, সমাজ, শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। নীতিবোধ মানুষের আচরণ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট কাকে বলে। নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট বলতে সঠিক, ভুল, ন্যায়, অন্যায় ও ভালো মন্দ সম্পর্কে ব্যক্তির বিচারবোধ, মূল্যবোধ ও আচরণের ধীরে ধীরে বিকাশকে বোঝায়। এর মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম, আদর্শ, নৈতিক মূল্যবোধ মেনে চলতে শেখে। নৈতিক বিকাশ পরিবার, বিদ্যালয়, সমাজ ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। এটি মানুষের চরিত্র গঠন ও সামাজিক আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ, একটি শিশু প্রথমে শাস্তির ভয়ে মিথ্যে বলা এড়িয়ে চলে, পরে সে বুঝতে শেখে যে সত্য বলা নৈতিকভাবে সঠিক। এটি নৈতিক বিকাশের উদাহরণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোহেলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের কয়টি প্রধান উপাদান ও কী কী। কোহেলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের তিনটি প্রধান উপাদান। এক হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, 2 জ্ঞানমূলক দ্বন্দ্ব, 3 হচ্ছে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। নেক্সট প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশের মডেলটি কী, অথবা কোহেলবার্গের নৈতিক বিকাশের কয়টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন ও কী কী। কোহেলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ, 4 বছর থেকে 10 বছর বয়সের মধ্যে এই পর্যায়ে পড়ে। প্রথম স্তর শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত, দ্বিতীয় আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয় পর্যায় হচ্ছে কনভেনশনাল স্টেজ, 10 থেকে 13 বছর বয়স। তৃতীয় স্তরে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। চতুর্থ স্তর আইন, যা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত তার দ্বারা নিয়ন্ত্রিত। এবং তৃতীয় স্তর হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, 13 বছর এবং তার বেশি। পঞ্চম স্তর যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ষষ্ঠ স্তরে বিবেক দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী, অথবা কোহেলবার্গের মত অনুযায়ী টাইপ এ ও টাইপ বি ব্যক্তিদের নৈতিক বিকাশ আলোচনা করো। কোহেলবার্গ 1984 খ্রিস্টাব্দে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের 2 ভাগে ভাগ করেছে, যথা টাইপ এ এবং টাইপ বি। টাইপ এর ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কৃতিত্ব ও নিয়মের দ্বারা। টাইপ বি এর ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। আবার টাইপ এ ব্যক্তিদের নীতিবোধের উপর আবেগের ভূমিকা অধিক থাকে, অন্যদিকে টাইপ বি এর ব্যক্তিদের নীতিবোধের উপর জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা বেশি থাকে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, রিএনফোর্সমেন্ট বা উদ্দীপক বলতে কী বোঝো। রিএনফোর্সমেন্ট বা উদ্দীপক বলতে এমন একটি প্রক্রিয়া বা উপাদানকে বোঝায় যা কোনো আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। অর্থাৎ কোনো কাজের পরে যদি কেউ পুরস্কার বা প্রশংসা বা আনন্দদায়ক কোনো ফল পাওয়া যায় তাহলে ব্যক্তি সেই কাজ করতে উৎসাহিত হবে, অথবা যদি কোনো কাজের পরে সেই ব্যক্তি নিন্দিত বা শাস্তি লাভ করে তাহলে সেই কাজটি সে দ্বিতীয়বার করতে নিরুৎসাহিত বোধ করবে। এই ছিল তোমাদের 4th চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি। এর মধ্যে কিছু প্রশ্ন 2 নম্বরে যেমন আসতে পারে, 7 নম্বরেও আসতে পারে। অবশ্যই বাকি চ্যাপ্টারগুলিও ভালো করে দেখে নেবে।